সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি। এই ভিডিওটা মিক্স আপডেটের ভিডিও রয়েছে। একদিকে যেমন আমাদের আইএসএল নিয়ে একটু কথা বলতে হবে, ম্যাচ উইক 13 কমপ্লিট হয়েছে, আজ থেকে আবারও ম্যাচ উইক 14 শুরু হচ্ছে এবং লিগ টেবিলে কিন্তু অনেক চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি এবং তার পাশাপাশি ট্রান্সফার মার্কেটেও বেশ কিছু প্লেয়ারের এখনও অবধি গুনগুন রিউমার আপডেট সব কিছুই উঠে আসছে, ভেসে আসছে, অনেকে অনেক কিছু বলছে চারদিকে। চলো দেখা যাক কী কী রয়েছে আমার পকেটে শেয়ার করার মতো। দেখো, শুরুটা করা যাক ম্যাচ উইক 13-এর রেজাল্টগুলো দিয়ে একবার চোখটা বুলিয়ে নেওয়া যাক কী কী হয়েছে এই উইকে। প্রথম ম্যাচটা হয়েছিল কিন্তু জামশেদপুর এবং নর্থ ইস্টের মধ্যে, ম্যাচটা 1-1 গোলে শেষ হয়। দ্বিতীয় ম্যাচে গোয়া 2-0 গোলে হায়দ্রাবাদকে হারায়। থার্ড ম্যাচে ওড়িশা 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারায়, একটা অসাধারণ কামব্যাক তারা করে। অ্যান্ড তারপরের ম্যাচটাতে বেঙ্গালুরু 3-1 গোলে কিন্তু পাঞ্জাবের কাছে হেরে যায়, যেটা পাঞ্জাবের জন্য একটা অসাধারণ রেজাল্ট এবং সামনে তাদের আরও মোরাল বুস্ট দেবে। তারপরের ম্যাচটা অবশ্যই ছিল ডার্বি, যে ডার্বি টান উত্তেজনায় শেষ হয়েছে 2-2 গোলে ড্র হয়ে। অ্যান্ড এই উইকের লাস্ট ম্যাচটা ছিল গতকাল, যেখানে মুম্বাই সিটি এফসি 2-3 গোলে কিন্তু হেরে গেছে জামশেদপুরের কাছে। জামশেদপুর অসাধারণ একটা কামব্যাক করেছে 2-0 পিছিয়ে যাওয়ার পর, 3-3টে গোল কিন্তু মুম্বাইকে সেকেন্ড হাফে দিয়েছে। তো অসাধারণ একটা ম্যাচ আমরা কালকে দেখেছি। এরপর যদি ঢুকে একটু ট্রান্সফার মার্কেট বা প্লেয়ার আপডেটের ব্যাপারে, তাহলে অবশ্যই প্রথম কথা হচ্ছে ভিক্টর ভাস্কুইজ। কালকে মধ্যরাতেই, আজকেই ধরা চলে মধ্যরাতে কিন্তু ভিক্টর ভাস্কুয়েজ কলকাতায় নেমে গেছে। যেমনটা আপডেট ছিল যে 2-2.5-এর মধ্যে তার ফ্লাইট ল্যান্ড করছে, সেরকম সময়ে কিন্তু ভিক্টর ভাস্কুয়েজ নেমে গেছে। আজ থেকে সন্ধ্যেবেলার যে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসেও ভিক্টর যোগ দেবে এবং সামনে ইস্টবেঙ্গলের যে শনিবার দিনকে নর্থ ইস্টের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু ভিক্টরকে পাওয়াও যাবে। এবং এখানে অনেকে জানতে চেয়েছে যে সাউল ক্রেসপো বা মাহেশের ইঞ্জুরি কী রয়েছে ইস্টবেঙ্গলে, তাহলে অবশ্যই সাউল হয়তো নর্থ ইস্ট ম্যাচটাতে একটু ডাউটফুল থাকতে পারে, এখনও অবধি শিওর না তাকে নিয়ে কী করবেন কার্লোস কোয়াদ্রাত, কতটা রিস্ক আবারও তিনি ওঠাতে চাইবেন, অবশ্যই এটা টকিং পয়েন্ট হবে। কিন্তু মহেশ আপাতত ফিট রয়েছে, মহেশের প্রবলেম আর কিছু নেই। কনকাশন হয়েছিল, হেড ইঞ্জুরি ছিল, কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউট হয়ে গেছিলো, হসপিটালে গেছিলো, তারপর তাকে ছেড়েও দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে। মহেশ ফিট রয়েছে, হয়তো আজ থেকে বা কালকে সকাল থেকে মহেশ প্র্যাকটিসও শুরু করে দেবে, এই ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম নেই। এবং মহেশকে নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অবভিয়াসলি পাবে। তবে সাউল ক্রেসপোর ব্যাপারে এখনও অবধি অফিসিয়ালি কিছু জানা যায়নি যে তাকে নিয়ে অ্যাকচুয়ালি পরবর্তী প্ল্যান কার্লোস কোয়াদ্রাতের কী রয়েছে। এরপর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আরও একটা ব্যাপার, সেটা অবশ্যই ডেভিড লালানসাঙ্গাকে নিয়ে। আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়ার, গত কয়েকদিন আগে একটা আপডেট বেরিয়ে আসে এবং সেটাও কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাত তার থ্রুতেই, যে দুজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল এখানে আই লিগ থেকে নিয়েছে, মানে জুনিয়র দুজন ফুটবলারকে নিয়েছে। এক হচ্ছে টিঙ্কু, এই প্লেয়ারটা কিন্তু স্পেনে কাটিয়েছে, তারপর ইন্ডিয়া ফিরে এসেছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তাকে বহুদিন ধরে টিমের সাথে প্র্যাকটিস করতেও দেখা যাচ্ছে। এবং আরও একজন প্লেয়ারকে নিয়েছে যে আপাতত আই লিগে খেলছে, তার সাথে কিন্তু প্রি কন্ট্রাক্টও হয়ে গেছে এবং তাকে সামারে ইস্টবেঙ্গল পাবে। এবং সেখান থেকেই গুঞ্জন তৈরি হয় যে একমাত্র আই লিগের সব থেকে যে বড় নামটাকে নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরে জল্পনা ছিল, সেটা আর কেউ না, সেটা ছিল ডেভিড, মোহামেডান স্পোর্টিংয়ের ডেভিড। তাকেই কোথাও ইস্টবেঙ্গল শুরু থেকে টার্গেট করেছিল। বাট দেখো, মোহামেডান স্পোর্টিংয়ের যে জার্নি চলছে সেখানে তারা কখনোই ছাড়ার মতো অবস্থায় ছিল না এবং সেখানে ইস্টবেঙ্গলেরও খুব একটা তাড়াহুড়ো ছিল না, যেহেতু তাকে ফ্রিতে পেয়েই যাবে এরকম একটা কনভিন্সের লেভেলে হয়তো ডেভিডকেও নিয়ে যেতে পেরেছিল। এবং তারপর আপডেট বেরিয়ে আসে এবং মার্কাসকে যখন জিজ্ঞাসা করা হয় যেরকম একটা ঘটনা সত্যিই ঘটেছে কিনা, মার্কাস জানিয়ে দেয় যে এটা হয়েছে। এবং তারপরে বিভিন্ন সোর্স থেকে রিপোর্ট এটাই বেরিয়ে এসেছে যে ডেভিড লালানসাঙ্গা আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের সেন্সেশনাল প্লেয়ার, সেই কোথাও ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্টে সই করেছে এবং ইস্টবেঙ্গলের সামারে আসছে। বাট মাঝখানে কী হয়েছে, হঠাৎ করে কিছু গুঞ্জন তৈরি হয়েছে, না ডেভিড আসছে, নাই না সেই না। তবে হ্যাঁ, যেটা মোহামেডান স্পোর্টিংয়ের কর্তা দিবেন্দু বিশ্বাস তিনিও জানিয়েছেন, প্রাক্তন ফুটবলার, যে এটা হবে কি হবে না সেটা পরের ব্যাপার। বাট এখন থেকে এই রিউমারটাকে নিয়ে আসা বা এখন থেকে এই জল্পনাটাকে বাজারে ছড়িয়ে দেওয়া, সেটা কোথাও প্লেয়ারের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করতে পারে, কোথাও একটা তার মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে, যেটা এখন ঠিক না। সিজন শেষ হোক, তারপর অবশ্যই ডেভিড যেখানে যা ওর যাওয়ার ইচ্ছা রয়েছে, যেখানে ওর পরবর্তী স্টেজটা কন্টিনিউ করার ইচ্ছা রয়েছে, সেখানে সেটা করবে। কিন্তু আপাতত মোহামেডান স্পোর্টিংয়ের সাথে রয়েছে এবং মোহামেডান স্পোর্টিংয়ের সাথে আই লিগটা পুরো কমপ্লিট করবে এবং সেটা তাকে করতে দেওয়া হোক। কোনোভাবে জল্পনার মধ্যে ডেভিডকে এখন না জড়ানোই ভালো। তারপরে অনেকের গুঞ্জন শুরু হয়, আমি অনেক মেসেজও পেয়েছি, তাহলে সত্যিই কি ডেভিড আসছে না, এরকম কথা কেন উঠে আসছে বহু জায়গা থেকে, যে ডেভিডের ব্যাপারটা নেগেটিভ। আপাতত যা কিছু পরিষ্কার হয়ে রয়েছে সেটা পরিষ্কারই হয়ে রয়েছে যে ডেভিড প্রি কন্ট্রাক্ট কিন্তু ইস্টবেঙ্গলের সাথে সই করেছে এবং ইস্টবেঙ্গলের সামার ট্রান্সফার উইন্ডোতে ডেভিড কিন্তু জয়েন
করছে। এরপরের ব্যাপারটা, লাস্ট ব্যাপারটা অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে কাল থেকে একটা রুমার বেরিয়ে আসে যে মোহনবাগান একজন প্লেয়ারকে স্কাউট করেছে। বাট তার আগে দুটো বিষয় বলে দেওয়া দরকার যে দুজন প্লেয়ার ডার্বিতে চোট পাওয়া, এক হচ্ছে ব্রেন্ডন হামিল, দুই হচ্ছে আনোয়ার আলী, তারা কবে ফিরছে। দুজনেরই চোট খুব একটা সিরিয়াস নয় যতটুকু জানতে পারা গেছে। দুজনই হয়তো 1 থেকে 2 ম্যাচ মিস করতে পারে, তারপর আবারও টিমে জয়েন করতে পারে। তবে অবশ্যই ডিপেন্ড করবে যে তারা কতটা তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবে। কিন্তু এই ক্ষেত্রে আমি সেদিনকেও বলেছিলাম, আজও বলতে বাধ্য হচ্ছি যে আনোয়ার আলীর 95 দিন চোটে বাইরে থাকার পর হঠাৎ করে তাকে মাঠে নামিয়ে দেওয়াটা সেদিনকে হয়তো একদমই ঠিক ডিসিশন ছিল না। হয়তো এরকমটা কোচ মনে করেছিলেন যে পুরোপুরি আনোয়ার ফিট রয়েছে, হয়তো খেলতে পারবে, বাট আবারও তার 12-13 মিনিটে উঠে যাওয়াটা চোট পেয়ে সেটা কিন্তু অ্যালার্মিং একটা ব্যাপার। তো সেদিনকেও বলেছিলাম, আজও বলতে বাধ্য হচ্ছি, এটা হয়তো একদমই ঠিক হলো না। আরও 1-2 সপ্তাহ হয়তো আনোয়ার রেস্ট পেতে পারতো বা আরও একটু ফিটনেস বাড়াতে পারতো, তারপর নামলে এই চোটটা আবারও আনোয়ার হয়তো পেতো না। দেখা যাক, যত তাড়াতাড়ি আনোয়ার মাঠে ফিরে আসবে তত তাড়াতাড়ি কিন্তু মোহনবাগানের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভালো, এবং মার্চের শেষে কিন্তু আমাদের ন্যাশনাল টিমের জন্য ভীষণভাবে আনোয়ারকে দরকার। দুটো আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। অ্যান্ড যেটা কন্টিনিউ করছিলাম যে নতুন একজন প্লেয়ার, তাকে কোথাও স্কাউট করা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে। কাল থেকে একটা রিউমার উঠে বেরিয়ে আসে, মোহনবাগান বিভিন্ন ফ্যান তারা শেয়ার করতে শুরু করে যে একটা এক্সক্লুসিভ ব্যাপার রয়েছে। বারিস আতিক নামে একজন 29 বছর বয়সী জার্মান টার্কিশ মিডফিল্ডার আপাতত রয়েছে জার্মানির 2nd ডিভিশন ক্লাব এফসি মাগদেবার্গে। তারা কিন্তু 2 সিজন আগেই 3 নম্বর ডিভিশন থেকে 3rd ডিভিশন থেকে প্রমোশন পেয়ে বুন্দেসলিগা 2-তে উঠে এসেছে, এবং এই প্লেয়ারটা দীর্ঘদিন ধরে জার্মানিতেই খেলছে। জাস্ট একটা সিজন কিন্তু গ্র্যাজ টার্মে গেছিল অস্ট্রিয়ান বুন্দেসলিগাতে, এবং প্লেয়ারটার জন্মও জার্মানিতে, বাট ওর বাবা টার্কিশ, মা জার্মান। তো সেই সূত্রে টার্কিশেরও কিন্তু সিটিজেনশিপ রয়েছে, এবং টার্কির আন্ডার-18, আন্ডার-19 খেলেছে, বাট সিনিয়র টিমে কিন্তু তার কেরিয়ার হয়নি। এবং অগাস্টে 2023-এ হঠাৎ করে একটা গুঞ্জন ওঠে, আমি যতটুকু বিভিন্ন রিপোর্ট পড়ে জানতে পারলাম যে তুর্কির যে ন্যাশনাল টিমের কোচ, তিনি কিন্তু বুন্দেসলিগা 2 দেখতে যান, এবং এই প্লেয়ারটাকে তিনি নজরে রাখেন যে তাকে কোথাও টিমে নেওয়া যেতে পারে কিনা। আর বুন্দেসলিগা 2 থেকে কিন্তু 3 জন প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছিল, ঘানা, অস্ট্রেলিয়া এবং ক্যামেরুন, অস্ট্রেলিয়া এবং জাপান। এই 3টে দেশের একটা করে প্লেয়ার ছিল, যার মধ্যে অস্ট্রেলিয়ার ইরভাইন ছিল, যে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে এশিয়ান কাপেও খেলছে এবং আমাদের বিরুদ্ধে গোলও করেছিল। তো সেই ইরভাইন রয়েছে, এবং এই প্লেয়াররা কিন্তু বুন্দেসলিগা 2-তে খেলছিল যখন ওয়ার্ল্ড কাপ চলছিল। তো কোথাও এই বারিস আতিকেরও একটা ড্রিম তৈরি হয় যে আমাকেও হয়তো ন্যাশনাল টিমে কল করা হবে, বাট সেটা সেই মুহূর্তে হয়নি, এবং তারপর থেকে আবারও তার মধ্যে সেই ড্রিম রয়েছে। এবং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে টার্কিশ 1st ডিভিশনের একটা ক্লাব, তারা কিন্তু 1 মিলিয়ন ইউরোর একটা অফার নিয়ে যায় জার্মান 2nd ডিভিশন এই ক্লাবটির কাছে, বাট তারা পুরোপুরিভাবে সেটাকে রিজেক্ট করে দেন যে এই প্লেয়ারকে আমরা আপাতত ছাড়ছি না। তো সেটা তার টাকার জন্য নাকি তার যে টিমে ইম্পর্টেন্স রয়েছে সেটার জন্য, এটা অজানা ব্যাপার, এটা সেখানে শেয়ার করা হয়নি। এবং এই ক্ষেত্রে বারিস আতিকেরও যে একটা ইন্টারভিউ বেরিয়েছিল, সেখান থেকে জানা যায় যে সেও কিন্তু টার্কিতে ফিরতে মরিয়া, যদিও এখন তারা তুর্কিয়ে বলে নিজেদেরকে পরিচয় দেয়। তুর্কিয়ে ন্যাশনাল টিমে তার খেলার এই মুহূর্তে ভীষণভাবে ইচ্ছা রয়েছে, যেটা সে করতে চায়, এবং 30 বছরের আগেই কোথাও ন্যাশনাল টিমে তার কলটা ভীষণভাবে তার জন্য ইম্পর্টেন্ট। এবং আগামী ওয়ার্ল্ড কাপেও যদি তুর্কিয়ে যেতে পারে, সেখানেও তার টিমের সাথে থাকাটা সে মনে করছে তার সবচেয়ে বড় প্রায়োরিটি। এবং সেই সূত্রে যদি কোনো তুর্কিশ ক্লাব তাকে অফার দেয়, যেখানে দুটো ক্লাবে তার নিজের ইন্টারেস্ট রয়েছে, দুটো ক্লাবে খেলার ক্ষেত্রে, বাট সেই দুটো ক্লাব এতটাই বড় ক্লাব, হয়তো সেখান থেকে অফার আসবে কিনা ডাউট রয়েছে। বাট যদি অন্য কোনো টার্কির ক্লাবও হয়, তাহলে হয়তো এই প্লেয়ারটা মুভ করতে পারে। এবার যেটা ব্যাপার, যে কাল থেকে রিউমারটা ওঠে যে মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটাকে স্কাউট করছে, কিন্তু যদি সত্যিই তার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, ন্যাশনাল টিম যদি টার্গেট থাকে, তাহলে কোথাও আসবে কিনা দের ইজ এ বিগ ডাউট। প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, উইংয়ে খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, 3টে পজিশনেই খেলে কিন্তু প্রচুর গোল করা, অ্যাসিস্ট করার তার এক্সপিরিয়েন্স রয়েছে। রিসেন্ট যে সিজনটা চলছে, সেখানেও কিন্তু 19টা ম্যাচে 2টো গোল, সম্ভবত 8টার মতো অ্যাসিস্ট হয়ে গেছে। তো কোয়ালিটি প্লেয়ার রয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। হাইট ভালো, ফিজিক্স সিরিয়াসলি খুব ভালো, এবং স্কিল রয়েছে। কেরিয়ারে যখন বুন্দেসলিগা ম্যাচ খেলেছিল হফেনহেইমের হয়ে, তখন কিন্তু সেই টিমের কোচ ছিলেন জুলিয়ান নাগেলসম্যান। তো কোথাও এক্সপিরিয়েন্সও ভালো বড় কোচের আন্ডারে কাজ করে। তো ভালো জায়গাতে খেলার অভিজ্ঞতা, ভালো কোয়ালিটি, যদি সত্যি মোহনবাগান নিয়ে আসতে পারে, যদি সত্যি তাকে স্কাউট করছে, বা তার যে প্রোফাইল রয়েছে সেটা কোথাও কোচের পছন্দ হয়েছে, বা তার যে স্যালারি রিকোয়ারমেন্ট হবে সেটাও যদি
ম্যাচ করতে পারে তাহলে আমি বলবো যে একটা খুব ভালো সিগনেচার হবে। বাট এটা কতটা সত্যি না মিথ্যে না কতটা মন গড়া ব্যাপার সিরিয়াসলি জানি না, কারণ ক্লাবের অন্দর এরকম প্রচুর প্রোফাইল নিয়ে কিন্তু কথা হয়। একটা প্রোফাইলকে নিয়েই কথা হলো, তাকেই সই করানো হলো, এরকম কিন্তু হয় না। লটস অফ প্রোফাইল কিন্তু পড়ে থাকে, কারণ প্রচুর এজেন্ট রয়েছে, তারা বিভিন্ন প্লেয়ারকে রেকমেন্ড করে। এবার বাকিটা ক্লাবের ডিসিশন থাকে, কোচের থাকে, বা যারা রিক্রুটমেন্ট টিম রয়েছে তাদের থাকে। তো এর হতে পারে যে এরকম একটা প্লেয়ারের কিন্তু অলরেডি প্রোফাইল মোহনবাগানে জমা পড়েছিল এবং সেই ক্ষেত্রে নামটা এখন বেরিয়েছে। হতে পারে তাকে হয়তো এখন অবধি টার্গেটে রেখেছি, যেহেতু প্লেয়ারটা সত্যি টপ নচ একটা প্লেয়ার, কিন্তু তার যদি টার্গেট থাকে যে আমি তুর্কির হয়ে ন্যাশনাল টিমে খেলবো বা ওয়ার্ল্ড কাপে কোথাও যাব, তাহলে কোথাও কিন্তু তার ইন্ডিয়াতে আসার যে ব্যাপারটা সেটা আর হবে বলে মনে হয় না। কারণ এটা মানতে কষ্ট হলেও এটাই সত্যি যে বড় দেশ থেকে যখন একটা প্লেয়ার, ইভেন মাঝারি কোনো দেশ থেকেও যখন একটা প্লেয়ার আমাদের দেশে খেলতে আসে, তার কিন্তু ন্যাশনাল টিমে খেলার যে ড্রিম রয়েছে সেটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। বিশেষ করে এটা ইউরোপে বেশি হয়। তো যদি সেই প্লেয়ারটার ন্যাশনাল টিমে খেলার কোথাও চান্স থাকে বা ড্রিম থাকে, তাহলে কতটা মোহনবাগানের অফার, ভালো অফার থাকলেও অ্যাকসেপ্ট করবে, দের ইজ এ বিগ ডাউট। তবে অবশ্যই আনডাউটেডলি প্লেয়ারটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো প্লেয়ার। যারা স্কাউট করেছে বা যারা রেকমেন্ড করেছে তাদের কিন্তু নজর রয়েছে ভালো প্লেয়ার চেনার ক্ষেত্রে, এইটুকু আমি বলতে পারি। সো ওভারঅল যা কিছু বলার ছিল আমি বলার চেষ্টা করলাম এই ভিডিওটা এই অবধি। বাকিটা এবার তোমাদের দায়িত্ব। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।